ভারতের সঙ্গে ভুল পাঙ্গা নিলে ঠিক কি হয় সেটা আম ভারতীয় জনতা এবার হাড়ে হাড়ে টের পাওয়াতে শুরু করিয়ে দিল এই বাংলাদেশিদের, যারা এতদিন ধরে লাফাচ্ছিল। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর রকমের হিন্দু নির্যাতন চলছে, যে নিয়ে গর্জে উঠেছে এপার বাংলা এবং গোটা ভারতবর্ষ। শুধু তাই নয়, সেখানে ভারত বিরোধী জিগিরটাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশকে দেখানো হচ্ছে চরম ভারত বিদ্বেষী হিসেবে, এবং তারা নাকি ইচ্ছা করলেই ভারতবর্ষের বাংলা, ওড়িশা, বিহার সমস্ত কিছু নাকি নিয়ে নিতে পারে। তারা ইচ্ছা করলেই 4 দিনের মধ্যে 7 সিস্টার নিয়ে নিতে পারে, এই সমস্ত রাজ্য নিয়ে তারা একটা আলাদা বাংলা স্থান তৈরি করতে পারে। এবং সব থেকে বড় কথা, এই বাংলাদেশিদের বয়কট করলে নাকি ভারতের ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, সমস্ত খাত, সমস্ত কিছু নাকি বন্ধ হয়ে যাবে। আর তাই সত্যি কি হয়? ভারতবর্ষ যদি পাঙ্গা নেয় এবং ভারতবর্ষ যদি পাল্টা দিতে শুরু করে, বাংলাদেশিদের কি হারির হাল হবে সেই ছবিটাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এইসব ভারত বিদ্বেষী জিগিরের পরিপ্রেক্ষিতে এখানকার মানুষের রক্ত কিন্তু টকবক করে ফুটছে। তারা চায় যে ভারতের সরকার যেন এই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবং তাদের কড়া সবকটা শিখিয়ে আসে, তাদেরকে তাদের অকাতটা বুঝিয়ে দেয়। কিন্তু যুদ্ধ করবো বললেই তো যুদ্ধ করা যায় না, সেখানে অনেক রাজনৈতিক, অনেক কূটনৈতিক ব্যাপার আছে। কিন্তু তা বলে এই বাংলাদেশিরা দিনের পর দিন বেয়াদবি করে যাবে, ভারতের অনুগ্রহে যারা বেঁচে থাকে তারা ভারত কি চোখ রাঙাবে, আর আম ভারতীয় জনতা সেটা মুখ বুজে মেনে নেবে? হয় না। তাই এবার মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, গোটা বাংলা জুড়েই কার্যত এই বাংলাদেশিদের তাদের অকাত বোঝানোর জিনিস শুরু হলো। কি হয়েছে এক এক করে ঘটনা আপনাদের বলি। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তারবাবু তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশি রোগী তারা দেখবেন না, এবং অন্যান্য আরো জায়গাতেও কিন্তু বাংলাদেশকে বয়কট করার একটা ডাক উঠছে। কিন্তু একদম খাতায় কলমে, হাতে কলম তাদেরকে নমুনা দেওয়া শুরু করলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ। সব থেকে বড় আগে যে জায়গাটা এলো সেটা হচ্ছে বিধাননগর মেলা। প্রত্যেক বছরই এই বিধাননগর মেলা হয়, এবং এবছরও 17ই ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি এই মেলা হওয়ার কথা আছে। এবার এই বিধাননগর মেলাতে বাঙালি শীতকালীন যে একটা আমেজ থাকে, একটা একটা উৎসবের মরশুম থাকে, সেই জায়গাটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বিধাননগরে এই মেলা প্রাঙ্গণে বহু মেলা এই সময় কিন্তু অনুষ্ঠিত হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে এই বিধাননগর মেলা। এবং এই মেলায় প্রতি বছরই প্রচুর বাংলাদেশি আসেন তাদের স্টল দিতে, কেননা সেখানে ওই ঢাকায় জামদানি বা বিভিন্ন ধরনের বাংলাদেশি তাঁতের শাড়ির একটা বড় কদর রয়েছে। ভারতীয়রা এগুলো পছন্দ করেন, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা, এবং তারা কিন্তু এগুলো কেনেন। ফলে এই বিধাননগর মেলায় স্টল পেতে আগে থেকেই প্যাভিলিয়ন বা স্টল বুক করতে অগ্রিম দিয়ে বাংলাদেশিরা সেগুলো সব বুক করেন। এবছরও সেটা করেছিলেন। তো এবছর মেলা কর্তৃপক্ষের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের আর বিধাননগর মেলায় আসার দরকার নেই। আপনারা যে অগ্রিমের টাকাটা পাঠিয়েছিলেন, না সেটা আমরা মারবো না, আমরা চোর জোচ্চোর বাটপার নই, আমরা আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু আপনাদের এই মেলায় আসার দরকার নেই। অর্থাৎ বাংলাদেশের ওই যে বস্ত্রশিল্প, বস্ত্র ব্যবসায়ীদের একটা বড় অংশ ছিল না তাদের অর্থনীতির, তার একটা বড় জায়গা ছিল এই দেশে তাদের বস্ত্রের ব্যবসা করা, সেই জায়গার একটা বড় অংশকে কিন্তু এবার গুটিয়ে দিল এই এই পশ্চিমবঙ্গবাসীরাই। এবং সেখানে যারা উদ্যোক্তা তারা বলছেন যে মেলায় বাংলাদেশি স্টল থাকলে অশান্তি হতে পারে, সেই জন্য আমরা এই জিনিসটা করছি না। আসলে ব্যাপারটা বুঝতে হবে, এই যে বাংলাদেশ ভারত বিরোধী জিহাদ ঘোষণা করেছে, ভারত বিদ্বেষী মন্তব্য করছে, ভারতের জাতীয় পতাকা পায়ে মারিয়ে দিচ্ছে, এর ফলে বাংলাদেশিদের উপর, এই যারা উদ্ভ্রান্তের মতো কাজ করছে তাদের উপর কিন্তু প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের। এবং সাম্প্রতিককালে আপনারা দেখেছেন প্রথমে বলেছিল আমরা ইলিশ মাছ দেবো না, তারপর যখন শেষ অবধি দেখলো তাদের দেশে ইলিশ মাছ খাওয়ার লোক নেই, এই বাংলায় তারা পাঠাতে বাধ্য হয়েছিল ইলিশ মাছ। কিন্তু এখানকার বাঙালি সেই ইলিশ মাছকে রিজেক্ট করেছে। যারা ওই ইলিশ মাছ নিয়ে এসেছিলেন সেই মাছ ব্যবসায়ীরা মাথায় এরকম করে হাত দিয়ে বসেছিলেন যে অন্য মাছ বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু ইলিশ মাছ, বাংলাদেশি ইলিশ শুনলে কেউ পাতেও নিতে চাইছেন না, বলছে দরকার নেই, বাংলাদেশি ইলিশ বয়কট করলাম। এমনকি এই 28শে জানুয়ারি কলকাতায় যে বুক ফেয়ার হবে, কলকাতা বইমেলা, যেটা আন্তর্জাতিক স্তরেও বেশ একটা সুখ্যাতি রয়েছে, প্রত্যেক বছর সেখানে প্রচুর ওপার বাংলা থেকে স্টল আসে। এবছর কিন্তু সেখানে কোনো স্টল দেওয়া হচ্ছে না। আসলে এখানে অনেক ঘটনা ঘটতে পারে, এই বাংলাদেশিদের দেখলে সেখানে গিয়ে মানুষ প্রতিবাদ জানাতে পারে, তাদের হেনস্থা হতে পারে। এমনকি এই বাংলাদেশিদের আবার জামাই আদর করে এখানে ওই বস্ত্র ব্যবসা করতে দেওয়া হচ্ছে, এটা দেখে ওই সামগ্রিকভাবে মেলাটাকেও বয়কট করতে পারে মানুষ। এটা এখানকার উদ্যোক্তারা বুঝে গেছেন, আর তাই বলছেন ভাই ভাগো, আমাদের দরকার নেই, বয়কট করলাম বাংলাদেশকে। তবে শুধুমাত্র বিধাননগর মেলা নয়,
সুদূর উত্তরবঙ্গে আপনারা জানেন যে কিছুদিন আগেই দার্জিলিং এর যে হোটেল অ্যাসোসিয়েশন আছে সেখানে প্রায় 96% হোটেল বলেছিল না, বাংলাদেশিদের এবারে আমরা থাকতে দেব না। যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে, যেভাবে ভারত বিদ্বেষী এরা জিগির তুলছে, সেই জায়গা থেকে যতদিন না এরা নতজানু হবে, এরা ক্ষমা চাইবে, আমরা যেরকম সৌভ্রাতৃত্বের সম্পর্ক এদের সঙ্গে রেখেছি সেই জায়গাটা এরা মেনটেন করবে, আমরা কোনো এদেরকে থাকার ঠাঁই দেব না। এমনকি কেউ যদি ওই চিকিৎসা ভিসা বা কেউ যদি স্টুডেন্ট ভিসা নিয়েও আসে, দার্জিলিং এর কোনো হোটেলে ঠাঁই হবে না। ফলে এই বাংলাদেশিরা এই শীতকালে আর একটা জায়গাকেও তাদের কিন্তু ডেস্টিনেশন হিসেবে দেখে থাকেন, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের জয়ন্তী, বক্সা, জলদাপাড়া, চিলাপাতায় এইসব বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে কিন্তু এই শীতের মরশুমে ভরে ভরে বাংলাদেশি পর্যটকরা আসেন এবং এখানকার যে পর্যটন শিল্প রয়েছে তাদের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। কিন্তু এবার আলিপুর দুয়ারের হোটেল অ্যাসোসিয়েশনও মালদা এবং দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের পর সিদ্ধান্ত নিয়ে নিল কোনো বাংলাদেশিদের ঠাঁই হবে না। এবং কতদিন পর্যন্ত ঠাঁই হবে না? যতদিন পর্যন্ত না সেখানে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে, ভারত বিদ্বেষী জিগির বন্ধ হচ্ছে এবং ভারতের কাছে তারা ক্ষমা প্রার্থী হচ্ছে। অর্থাৎ ওই বাংলাদেশিরা দাবি করছিল না যে বাংলাদেশি পর্যটকরা না এলে এখানকার পর্যটন শিল্প ধুলোয় মিশে যাবে, তারা দাবি করছিল না তাদের ওখানকার রোগীরা এখানে চিকিৎসা করাতে না এলে এখানকার হসপিটাল শিল্প, ডাক্তাররা তারা নাকি রাস্তায় বসে পড়বে? পরিষ্কার একের পর এক হোটেল অ্যাসোসিয়েশন বার্তা দিয়ে দিচ্ছে বাংলাদেশিদের, ভারত বিদ্বেষী জিগির যদি করো, এই দেশে তোমাদের কোনো ঠাঁই নেই, তোমাদের সঙ্গে কোনো রকম কোনো বন্ধুত্বপূর্ণ ব্যাপার নেই। হোটেল অ্যাসোসিয়েশনই শুধু বলবো না, আরেকটা জায়গাও আমি দেখলাম, বহরমপুর পদ্মাপাড়ে নৈরাজ্য, বাংলাদেশের দলকে বাদ দিয়েই শুরু দেশ বিদেশের নাট্যমেলা। এখানে আমি জানতে পারছি 2001 সাল থেকে বহরমপুরে দেশ বিদেশের নাট্যমেলা নামে একটা সংগঠন আছে, তারা একটা নাট্যমেলা আয়োজন করে। সেখানে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের নাটকের দল তো থাকেই, অন্যান্য বিভিন্ন দেশ থেকেও সেখানে নাটকের দল এসে পারফর্ম করে এবং সেখানকার নাট্যপ্রেমী মানুষ সেগুলো কিন্তু বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। এবছরও 8 থেকে 18 ডিসেম্বর এই সময়টাতে এই নাট্যমেলা হচ্ছে এবং সেখানে বাংলাদেশের দুটি দল আসার কথা ছিল, একজন বোধহয় 14 তারিখ, একজন ওই শেষ দিন 18 তারিখ, দুটো পারফর্ম করার কথা ছিল। কিন্তু সেই নাট্যমেলাতেও এবার তাদের নো এন্ট্রি হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই যারা এতখানি ভারত বিদ্বেষী জিগির তুলছে তাদের সঙ্গে আমরা কৃষ্টি সংস্কৃতি ভাগ করে নেব না, কোনো সময়ই আমরা দুবার বাংলাকে আলাদা করে দেখিনি। আমরা দুই ভাইয়ের মতোই একটা থাকতে চেয়েছি, কিন্তু সেখানে যেভাবে ভারত বিদ্বেষী জিগির হচ্ছে প্রতি পদে, প্রতিটা সেগমেন্টে তাদের কিন্তু সবক শেখানো হচ্ছে। সেটা বিধাননগর মেলাই হোক, সেটা পর্যটন শিল্পই হোক, আর সেটা এই নাট্য মেলার মতো কৃষ্টির মতো জায়গায় হোক। বহরমপুরের কথা যখন উঠলো, আরেকটা জায়গাও আপনাদের শুধু দেখায়, সেটা হচ্ছে বহরমপুর বইমেলা। যেরকম কলকাতা বইমেলা সেরকম বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমাদের বইমেলা হয় এবং যেহেতু এই জায়গাটা সংখ্যালঘু অধ্যুষিত এবং বাংলাদেশের খুব কাছে রয়েছে, ফলে এইসব জায়গাতেও বাংলাদেশি স্টল আসে, তারা সেখানে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এবছর পরিষ্কারভাবে সেখানে কিন্তু জানানো হয়েছে যে কোনো রকম ভাবেই কোনো বাংলাদেশি স্টলকে সেখানে অ্যালাউ করা যাবে না এবং সেই অনুযায়ী মেলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতা বইমেলাতেও যেরকম কোনো বাংলাদেশের স্টল আসছে না, সেরকম এই বহরমপুর বইমেলাতেও এবার কোনো বাংলাদেশিদের এন্ট্রি দেওয়া হবে না। বয়কট বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে, সেই কোথায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। এবার আরেকটাও আপনাদের দেখায়, সেটাও একটা উৎসব হয় এবং সেটা একটা ধর্মীয় উৎসব, সেটা হচ্ছে উরস উৎসব। মেদিনীপুরে এটা হয় প্রত্যেক বছর। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ট্রেন ভর্তি করে বাংলাদেশিরা এখানে আসেন এবং এখানে মিয়া বাজারের জোড়া মসজিদ এলাকায় এই উরস উৎসবটা হয়। এটা মূলত এখানকার যারা সংখ্যালঘু রয়েছে তাদের একটা উৎসব, একটা মিলন মেলা টাইপের উৎসব হয়। কিন্তু প্রত্যেক বছর এখানে প্রায় ট্রেন ভর্তি করে কয়েক হাজার বাংলাদেশি আসেন এবং এখানে তারা পার্টিসিপেট করে। কিন্তু মেদিনীপুরের বিজেপির জেলা সম্পাদক শুভজিৎ রায় তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এবছর যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিরা দেখাচ্ছে সেখানে তাদের এখানে আসতে দেওয়া যাবে না এবং এইটার জন্য তিনি আর বসে নেই, তিনি সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। শুভজিৎ রায়ের বক্তব্য হচ্ছে যে দেখুন, এখানে বাংলাদেশিরা আসবে, তারা এখানে এসে কি করবে সেটা তো পরের কথা, কিন্তু তারা সেখানে যেভাবে ভারত বিদ্বেষী একটা জিগির তুলছে
এখানকার সাধারণ মানুষ তাদের কিরকম আদর ভালোবাসা দেবে সেটা কিন্তু দেখার মতো বিষয় রয়েছে। এবং সব থেকে বড় কথা, যে বাংলাদেশিরা যেভাবে সেখানে মৌলবাদী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে তুলছে এবং ভারতবর্ষের স্লিপার সেল ঢুকিয়ে দিয়েছে, তাদের জাগিয়ে ভারতকে টুকরো টুকরো করার প্ল্যান করছে, কে বলতে পারে এই পুণ্যার্থীদের আড়ালে, এই উরস উৎসবের শরণার্থীদের আড়ালে তারা সেখানে সেখানে কোনো রকম এরকম জঙ্গি কাউকে পাঠিয়ে দেবে না। ফলে সেটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বড় ইস্যু হয়ে যাবে। কিন্তু সেসব পরের কথা। সব থেকে আগে তোমরা ভারত বিদ্বেষী এতখানি মনোভাব দেখাবে আর ভারতবর্ষের উৎসবে তোমরা পার্টিসিপেট করতে আসবে, নো এন্ট্রি করে দাও। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠানো হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, যেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যে আমরা যদি চাল ডাল আলু তেল পেঁয়াজ ডিম পাঠানো বন্ধ করে দিই তাহলেই বাংলাদেশের অর্থনীতি থরথর করে কামবে। শুধু তাই নয়, সেখানে জিনিসপত্রের দাম সেগুলো যেরকম বাড়বে, তাদের যেগুলো রপ্তানি করা জিনিস আছে, যেগুলো ভারতবর্ষ এতদিন ভালোবেসে আমদানি করে এসছে, সেটা ইলিশ মাছই হোক, ঢাকাই জামদানি হোক, বিভিন্ন রকম তাদের তাঁতের শাড়িই হোক, বা তাদের ওই বইমেলার বই হোক, সমস্ত কিছু বয়কট করো। তারা যদি সেগুলো রপ্তানি করতে না পারে, এই বাংলাদেশিরা হুমকি ছাড়ছিল না, হুঙ্কার ছাড়ছিল যে আমাদের জিনিস এত সস্তা যে সারা পৃথিবীর মার্কেট আমরা এমনিই ধরে নেবো। ঠিক আছে, ভারতে তোমাদের ঢুকতে দিলাম না, অন্য যেখানে পারো ধরে নাও, দেখি কতখানি তোমাদের ক্ষমতা আছে। আসলে বাংলাদেশিরা তাদের অওকাত ভুলে গেছে। 1972-এ যদি ভারতীয় সেনা না যেত, তাহলে পাকিস্তানিদের অত্যাচারের হাত থেকে তারা বাঁচতো না, তারা একটা স্বাধীন দেশের মর্যাদা পেত না। কিন্তু নেমো খারামের মতো সেগুলো সমস্ত কিছু ভুলে গেছে এবং সেখানে হিন্দু সনাতনীদের উপর চূড়ান্ত নির্যাতনের পাশাপাশি ভারতবর্ষকে প্রতি পদে হেনস্থা করা, ভারতবর্ষকে অপমান করা, ভারতের জাতীয় পতাকাকে অপমান করা এবং ভারত বিদ্বেষী জিগির জাগিয়ে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করার একটা হুঙ্কার যে চলছে, এই সমস্ত ফাঁকা বলিকে একদম বোতলবন্দি করার সময় এসছে। কেন্দ্র সরকার তারা তাদের মতো কূটনৈতিক রাজনৈতিক পদক্ষেপ নেবে বটে, কিন্তু কোনো ভারতীয়, সাচ্চা ভারতীয় এই দেশের অপমান, এই জাতীয় পতাকার অপমান এইটা মেনে নিতে পারে না। ফলে সাধারণ ভারতবাসীর রক্ত কিন্তু টগবগ করে ফুটছে, আর তারই প্রতিফলন প্রতিটি সেগমেন্টে পড়ছে। বয়কট বাংলাদেশ, এই দাবি আরো জোরদার হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ এবং বাংলাদেশিদের তাদের কিন্তু বয়কট করা শুরু হয়েছে। কি বলবেন সাধারণ ভারতীয় জনতার এই সিদ্ধান্ত নিয়ে, দিকে দিকে এইভাবে বাংলাদেশিদের বয়কট করা নিয়ে? এটাই কি বাংলাদেশিদের অওকাত শেখানোর সঠিক পথ? এরপর তারা তাদের অওকাতটা বুঝবে, শোধরাবে এবং ভারত বিরোধী মনোভাবটা ছাড়বে, হিন্দু সনাতনীদের উপর অত্যাচারটা বন্ধ করবে? নাকি আরো কড়া দাওয়াইয়ের দরকার আছে, তবে এরা সঠিক পথে আসবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।